হ্যাঁ। যে আমাদের নেতা কে হবে এটা যেহেতু নির্বাচনে আমরা কেন বলতে পারি আসবে? না, মানুষ জি, রাইট। আমাদেরকে কেন আমি আসবো? হ্যাঁ, হুম। আচ্ছা। তো সবই সত্য। আমরা নির্বাচনে কেন আসবো? ধন্যবাদ। নাইম ভাই, আমি একটা শুধু প্রশ্ন করতে পারি যে যদি ছোট করে আপনি উত্তর দেন যে আপনি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা দিচ্ছিলেন, যেমন ভারতীয় প্রধানমন্ত্রী আসলে প্রেস কনফারেন্সই করে না, সেই অর্থে সাংবাদিকদের মুখোমুখি হন না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করলেও সব প্রশ্নের জবাব দেন না। এইটা কি এরকম হইতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী আসলে সাংবাদিকদের এমনভাবে স্ক্রিনিং করেন যে তিনি খুব ভালো করে জানেন যে তাকে আসলে কোনো মানে আলটপকা প্রশ্নেরই মুখোমুখি হইতে হবে না, তিনি খুব ভালো করে জানেন যে তাকে কোনো ধরনের বেকায়দায় পড়তেই হবে না, সেইটা এনশিওর করবেন সাংবাদিকেরা, এরকম কি হতে পারে? আপনি অবশ্য বললেন যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, কিন্তু সেইটা কি আসলে আমরা কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক দ্বারা কখনো চ্যালেঞ্জ হইতে দেখি? চ্যালেঞ্জ হওয়ার মতো বিষয় কি একেবারেই নাই, সেটা কি মানে হইতে পারে নাকি? না, অবশ্যই আছে। প্রেস কনফারেন্স এরকম তো অনেক ঘটনা ঘটেছে, সুতরাং আমি এটা মনে করি না যে তাকে দেওয়া হয়। বাট আমি আবারও বলি, ইউ আর রাইট, এটা বিদেশের সরকার প্রধান রাষ্ট্র নায়করাও কিন্তু চুজ এন্ড পিক করে। মনে করেন সবার প্রশ্ন তো নেয়ও না, সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় না, তারা সেটেল করে যে আমি ওর প্রশ্ন নিব, ওর প্রশ্ন নিব, ওর প্রশ্ন নিব। সো এটা তো আমরা দেখি, সুতরাং আমরা তো এটা জানি। প্রশ্ন করা যায়, আপনি এটা বলছেন, কিন্তু আসলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি চোর বা দুর্নীতিগ্রস্তকে ধরার কৃতিত্ব তাকে দেওয়া হয়, বাংলাদেশে বৃষ্টি হওয়ার বা না হওয়ার, আম ধরার, ফসল ফলানোর সকল কৃতিত্ব তারা দেওয়া হয়, কিন্তু বড় বড় দুর্নীতি, বড় বড় স্ক্যাম যেগুলির মধ্যে আসলে লুটপাট হচ্ছে, সেগুলির দায়ী করে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করে প্রশ্ন করা হয় কিনা সেটিও আমাদেরকে একটু বলবেন। আমি একটু বেরসা ফারানা থেকে হয়ে আসি। বেরসা ফারানা, আপনি নাইম ভাই যেগুলি বললেন তার একটি বড় অংশের সাথে আমি একটু বড়ভাবে একমত, যে আমরা বাংলাদেশের কোনো শীর্ষ রাজনীতিবিদকে এভাবে প্রেসকে ফেস করতে আগে কখনো দেখি নাই। আপনি দেখেছেন কিনা, আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন। এবং আমার জন্ম ৮০ দশকে, তখন আমার বাবা ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন, এবং সেই সময় আমি যেটা অভিজ্ঞতায় দেখেছি, উনি খুব রেগুলার বেসিসে জেলে যেতেন এই পত্রিকাটার কারণে। কারণ তিনি তখন এরশাদ সরকারের বিরুদ্ধে এমন সব তথ্য লিখতেন, এমন সব আর্টিকেল সেখানে ছাপাতেন, এমন সব রিপোর্ট সেখানে যেত, যে উনি আসলে সম্পাদক হিসেবে জেলে যাওয়া ছাড়া ওনার আর দ্বিতীয় রাস্তা ছিল না। আর যেটা আমি দেখেছি যে মানে ২-১ বছর পর পরই পত্রিকার লাইসেন্স ক্যান্সেল করে দেয়, উনি লাইসেন্সের জন্য আবার আবেদন করেন, এবং তখন যেহেতু আজকের মতো আমলাতন্ত্র এক ব্যক্তির কথায় কান ধরে উঠবস করতো না বলে মনে হয়, হ্যাঁ মানে পলিটিসাইজ তো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বহু আগে থেকে, কিন্তু আজকের মতো এতটা নির্লজ্জ পলিটিসাইজেশন সম্ভবত হয়নি, সে কারণে তিনি আবার এসবি ক্লিয়ারেন্স নিয়ে আবার তিনি পত্রিকা শুরু করতে পারতেন, তবে তাকে কয়েক মাসের মধ্যেই আবারও হোঁচট খেতে হতো। তো এই ছিল হচ্ছে ৮০ দশকে আমার বাবার যাত্রা। তো সেই জায়গা থেকে আপনি যদি আজকের পত্রিকার অবস্থার কথা বলেন, আপনি মানে কিছু মনে করবেন, আপনি গল্পটা তুললেন বলে আমি মনে করলাম ৮০ দশকে সাংবাদিকতা পড়াশোনা নিয়ে, যেহেতু আমাদের ইতিহাসও পড়তে হয়, ইত্তেহাদ যতটা গুরুত্বপূর্ণ পত্রিকা, সেই মানের গুরুত্বপূর্ণ কোনো পত্রিকার সম্পাদককে এই ১৫ বা ১৬ বছরে ঘন ঘন জেলে দিতে হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে, সেই উদাহরণ কি আপনি দিবেন? ইত্তেহাদ কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকা ৮০-তে, মানে এখন যেরকম মানে নাইম ভাই আমাকে কারেক্ট করতে পারেন, বাংলাদেশের এখনকার হিসাব করলে প্রথম ৫টি বা 7টি পত্রিকার মধ্যেই একটি ইত্তেহাদ নিশ্চয়ই হবে, সেরকম আমি আপনার সাথে একমত। এটাও ভুলে গেলে চলবে না, জি এটাও ভুলে গেলে চলবে না যে ৮০ দশককে আমরা একজন স্বৈরাচার এরশাদের দশক বলে জানি। আপনি যদি এখন আমার সঙ্গে বলেন, আমি সংবাদ সম্মেলন দেখি, তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন। আমাদের বিনোদনের অভাব আছে, এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই। বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন, যেই প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে, এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয়, এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি, এই বেডির সময় ফসল ভালো হয়, এই মানুষটি ম্যাজিক লেডি, এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাবে বলা হয়, এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না। ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে, ওনার যেই উচ্ছ্বাস, আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি, তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয়। একটা কথা খুব স্পষ্ট, প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক, তাহলে কারো ঘাড়ে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে। উনি ভালোবাসেন বলেই
এই স্তুতিগুলো হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন। ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো, আইনজীবীরা দুদকে গেলেন, আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো, প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত। কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন, যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না, এটা দুদকের দায়িত্ব, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, উনি কেন এটার মধ্যে কথা বলবেন এই কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সকল কিছুই তার কৃতিত্ব। আপনি এত চমৎকার বলেন, আসলে শুনতে ইচ্ছা করে, কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে, এইটা আপনি মনে করতেছেন? না, তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না, কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন। কারণ এইটুকু আইওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে, ওই পর্দা। তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি, উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন। ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু, ওনার নামের আগে শেখ ছিল না, আমি জানতাম না, ফরাসুদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলাসা করেছেন, সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলাসা করেছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না, এখন শেখ যুক্ত হয়েছে। আচ্ছা, আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তিই বাদ দেন, বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে, এটা আমরা বলছি না, অর্থনীতিবিদরা বলছেন। এই মন্দরিন কাদের কারণে হয়েছে, কাদের সুবিধা দিতে হয়েছে, এটা আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি। আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি, তিনি মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন। অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল 3 বছর, সেটা এখন বাড়িয়ে 9 বছর ছিল, প্রথমে পার্লামেন্ট এসেছিল 9 বছরের দাবি নিয়ে, সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে। এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায়? বা আজ পর্যন্ত কোন সাংবাদিককে প্রশ্ন করতে দেখেছি? আচ্ছা আমি আপনাকে একটু বলতেই চাই, একটু বলি, স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে, তিনি এটা নিয়ে উত্তর দিয়েছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন, আমি চেষ্টা করতেছি, এবং এই প্রশ্ন করা হয়েছে, আমি শুনছি। তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো। আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায়, এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে? তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব? দুদক কি করে? এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, তারপরে আপনার কি বলে, সরি এনএসআই ডিজিএফআই তো দায়িত্ব না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে, বাংলাদেশ ব্যাংক কি করে? এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের? এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন? ইটস আ ক্লিয়ার মেসেজ, দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না। ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম, তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল, আপনারা তালিকা দিতে পারেন না, বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ? তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন, অ্যাটলিস্ট কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন, অন্তত তার কাছ থেকে তালিকা নিয়ে বিসমিল্লাহটা করেন। জি, ইন্টারেস্টিং পয়েন্ট। আমি আবার আসবো বেশা ফারহান আপনার কাছে। নাইম ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ব্যাংক লুট নিয়ে প্রশ্ন করি, আমরা আসলে নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি, কিন্তু এই দুর্নীতি বা এই লুটের দায় নিতে হবে এই জায়গায় তো আমরা আসলে নেই না, যদিও বাংলাদেশের সবকিছুর পুরস্কার বা সবকিছুর কৃতিত্ব দেই সংবাদ সম্মেলন অন্তত। মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুতরাং বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়, যে কোনো দপ্তর, যে কোনো বিষয়ে আমার দায়িত্ব অবশ্যই রয়েছে। এই জন্য এটা আমার কাছে আসে এবং এই যে আপনারা প্রশ্ন করেন আমিও সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করি। আপনি যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী তো আপনারা কাজ করেন নাই। একবার করা হয়েছিল, যদ্দূর আমার মনে পড়ে, তিনি এড়িয়ে গিয়েছিলেন, বেশা ফারহানা যেরকম করে বলছেন, তিনি এড়িয়ে যান এরকম করে, আপনারাই খুঁজে বাইর করেন, আপনারা বলেন আমি তো দেখি না, আমি তো দিতে চাই, অনেকে দেয় না, ওরকম। আপনার এটা নিয়ে আমি একটু মন্তব্য শুনবো, তারপর আপনি বেশা ফারহানার কাছে। আমি আবারও জবাবটা প্রায় একই রকম। আমি অনেস্টলি বলি যে উনি হয়তো অনেক প্রশ্ন এড়িয়ে যান। এখন আমার কথা হলো, আপনি পৃথিবীতে একজনকে দেখান তো একজন নেতা যিনি প্রয়োজনে এড়িয়ে যান না। উনি দায়িত্ব নেন, উনি সবকিছুর জবাব দেন, কমপ্লিট করেন, এটা তো আমি বলছি না, কিন্তু উনি তো প্রশ্নের মুখোমুখি হন রে ভাই।
আপনি আরেকজনকে তো পাচ্ছেনই না প্রশ্নের না মুখোমুখি না করার এই কথা জন্য। এই This is- কথা there is আমি a difference. এই কথা আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। বাংলাদেশ একটি প্রধানমন্ত্রী শাসিত দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পৃথিবীর কোথাও জবাবদিহি করতে হয় না। তিনি কোনো জবাবদিহির ধার ধারেন না, না সংসদে, না মন্ত্রিসভায়, না অন্য কোথাও, না রাষ্ট্রপতির কাছে, না মহারানীর কাছে, কারো কাছেই না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক, যে কোনো সরকার প্রধান, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, তিনি কংগ্রেসের 2 কক্ষের কাছে, তার পলিটির কাছে, সব কাছে তিনি জবাবদিহি করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কারো কাছে জবাবদিহি করেন না। তিনি একটি শূন্য আচ্ছা, জবাবদিহির মানুষ। আমি আবারও বলি আপনার সাথে, আমি সম্মানের সাথে এখানেও আমিও দ্বিমত পোষণ করলাম, দ্বিমত প্রকাশ করলাম, এবং এটা নিয়ে যে কোনো সময় কথা বলার জন্য আমি প্রস্তুত। আমি শুধু এটুকু বলছি, মার্কিন প্রেসিডেন্ট কি দায়বদ্ধতা দেখান, গাজার প্রোগ্রামের ব্যাপারে কি দায়বদ্ধতা দেখান, তার একের পর এক বিশ্ববিদ্যালয়, ডজন ডজন বিশ্ববিদ্যালয়ে মানে প্রতিবাদ হচ্ছে। আপনি বলেন তো খালেদ মহিউদ্দিন, যদি বাংলাদেশের 20টা ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ সমাবেশ হইতো, তখন এই প্রধানমন্ত্রীর অবস্থা কি হইতো? আমি তো কিছুই দেখি না, টলেও তো না আমেরিকার প্রেসিডেন্ট, কিচ্ছু যায় আসে না। মিস্টার ফারহানা, আমি দুটি বিষয়ের উপর আপনার একটু মনোযোগ আনতে চাই, যে আপনি নিশ্চয়ই আসলে অনেক কিছু বলবেন আপনি, কিন্তু প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে বলি, একটি ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে একটি দল নির্বাচন বর্জন করেছে, অর্থাৎ বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন, যে তারা আসলে নির্বাচনে কেন আসবে, তাদের নির্বাচনে কে, মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা, এটা তো একটা বিরাট কথা, এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে, তা নাইলে তো তারা যে কোনো ছুতোনাতে নির্বাচন বর্জন করবেনি। আমি এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু বক্তব্য জানতে চাই, এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্য কিছুটা সত্য, কারণ নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই, আপনাদের নেতা ঠিক করা নেই, এবং আপনারা জানেন না যে পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে। আপনার একটু আপনার মন্তব্য শুনবো ফারহানা। কি করা হয়েছিল বাংলাদেশে? বিভিন্ন আদালতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এমনকি তার উপর শারীরিক আক্রমণ হয়েছিল। 1 2 হলো, বাংলাদেশে যখন 2009 সালে সরকার ক্ষমতায় আসলো, তারপরে বেশ কয়েকটি টিভি চ্যানেল আমরা বন্ধ হয়ে যেতে দেখলাম। চ্যানেল 1 বন্ধ হয়ে যেতে দেখলাম, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম, আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না। রিসেন্টলি নেত্র নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না। দেখুন, কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি ভুল, কোন তথ্যটি বিভ্রান্তিকর, কোন তথ্যটি সঠিক, এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না। সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ, যেটা নিয়ে এখন খুব আলোচনা হয়, সরকারের মধ্যেও প্রায় শুনি এই কথাটি, ভুয়া তথ্য, গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি। এইটার এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম। আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন, আপনি তাকে লিখতে দিন, তাকে তথ্য প্রকাশ করতে দিন। দেখুন, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল। একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এর পরের সারি, প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে। সেই লেখাটা আমি যেমন পড়তে পারি, সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা। আচ্ছা, ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল, ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক, তাই না? এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী, অনেক কথাই বলি, বাদ দেন। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন আস্ত একটা ব্যাংকেই গিলে ফেলা হয়েছে, এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে, এই ফার্মার্স ব্যাংক। মহিউদ্দিন খান আলমগীর টিকির একটা চুলো ধরা পড়েনি, তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক, কোন রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না, কিচ্ছু হয়নি তো? কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান, হ্যাঁ, এত মানে রোল মডেল হয়েছি আমরা, আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন, এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে, মাথা পিছু আয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি। একবারও প্রশ্ন করা হয়েছে আপনি সংসদ সদস্য ছিলেন, সংসদে আপনি 4 বছর থেকেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জেনে বলছি, আপনার বক্তব্য করেছেন, আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন, প্রশ্ন করেছেন, আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান, এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়। এই কারণ তিনি হচ্ছেন যে মানে ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেভাবে বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আপনি যেই কথাগুলি বলছিলেন, আমি শুধু মন্তব্যটি করে রাখি, সেই প্রশ্ন করা হয়েছে ফার্মার্স ব্যাংক নিয়ে, তাকে প্রশ্ন করা হয়েছে মহিউদ্দিন খান আলমগীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে। বেস্ট ফারহানা,
খালেদ, আপনি যদি আমার বাক্যটি শেষ করতে দেন তাহলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমার মনে থাকে। না ধরেন আমি ভুলে গেছি, দীর্ঘ আলাপ করেছেন তো আমি আমার কি বাক্য বলতে গেছিলাম ভুলে গেছি, আপনি এই মুশকিলটা হয়। যদি বাক্যটুকু শেষ করতে পারলে তখন একটু সুবিধা হয়। আচ্ছা আমি একটু ছোট বাক্য ব্যবহার করলে সুবিধা হয়, বড় বাক্যতে হ্যাঁ উন্নয়নের বয়ান। জি উন্নয়নের কি বয়ান করব বলেন, আমার বাক্য একটু লম্বা হয়ে বাক্য হ্যাঁ ছোট করে বললে আমার একটু ইন্টারাপ্ট করতে সুবিধা হয়, মানে বুঝতেই পারেন ফারহানা আমি আসলে বেতনই পাই এর জন্য আপনাকে কেন জানি আমার কথাতে ইন্টারাপ্ট করতে খুব ভালো লাগে। না কারণ হচ্ছে এর একটা কারণ হতে পারে যে নাইম ভাই যে আমি ইন্টারাপ্ট করতেছি এটা আপনি শুনতে পাচ্ছেন না, এটাও হইতে পারে, মানে এটা টেকনিক্যাল একটা ফল্ট আমাদের। খুব ভালো শুনতে পাচ্ছি। ওকে, বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি 2021 সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃমৃত্যু বলেন, শিশু মৃত্যু বলেন এবং গড়ায়ু কমে আসা বলেন, আমাদের সূচকগুলো খারাপ অবস্থায়। এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না। কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে, এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না। তিনি ভীষণ ভাবে আমাকে থামিয়েছেন, ইন্টারাপ্ট করেছেন, বসতে বলেছেন, সময় বাড়াননি। এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচগুলো দেখেন, একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি, কাকুতি মিনতি করেছি, আপা 10 মিনিট না 11 মিনিট দেন, আপা 11 না 12 দেন। এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি, আমি সংসদে ছিলাম তো আমি জানি। প্রধানমন্ত্রীর ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ, আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে পায়ে ধরতে হতো না। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই না, এই কথা উঠলো জি আমি আপনাকে আরেকটা কথা একটু বলি, আমি আসতেছি, আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি। আরেকটা কথা একটু বলি, সময়ে সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে 10 মিনিটের বেশি দেয়া যাবে না, পরে চাইলে 2 মিনিট হয়তো বাড়ানো হবে। সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপ ওয়াচ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি। সুতরাং আমার যাত্রা কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, পরিশ্রমের ছিল। এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য, আমার দুঃখ লাগে। আচ্ছা আপনার প্রশ্নে আমি আসি। হ্যাঁ, যে আমাদের নেতা কে হবে এটা যেহেতু আমরা বলতে পারি না, মানুষ আমাদেরকে কেন আমি আসবো। হ্যাঁ আচ্ছা, তো সবই সত্য, আমরা নির্বাচনে কেন আসবো, ওনাকে মানে ওনার সরকারের প্রতি, সরি ওনাকে না, ওনার সরকারের প্রতি আমাদের যেই দাবি সেটা হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার অধীনে নির্বাচন হবে। কেন? কারণ 94 সাল থেকে উনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে, এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন। মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারেন যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তাহলে আজকে বলে গুরুত্ব পান না, তারা তো তার ছেলে মেয়ে নন। মানে এই ব্যাপারটিকে আপনি আসলে কি হয় দেখেন যে উনি সংবাদ সম্মেলনে স্বজনের সংজ্ঞা একটা নতুন সংজ্ঞা দিলেন, যে স্বজন বলতে আমি বুঝি স্বামী স্ত্রী, বেশিরভাগ কারণ আপনি বোধহয় শুনতে পাচ্ছেন, আমি নাইম ভাইকে প্রশ্ন করতেছি। তো এই স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে ছাড়া, স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে ছাড়া স্বজন হবে না। জি আপনাকে ধন্যবাদ, আমি প্রশ্নের জবাব দিচ্ছি। তার আগে ছোট্ট কথা বলি যে আমরা যে বলি, আপনি বললেন যে তীক্ষ্ণ প্রশ্ন করা হয় না, এবং আমি বলবো এর জন্য প্রধানত দায়ী আমাদের প্রধান বিরোধী দল সংসদে নেই। এটা আমি আবার বলে রাখছি, কারণ আমরা এই প্রশ্ন কার কাছ থেকে আশা করব? সরকারের সাথে সহযোগিতায় যারা, তাদের কাছ থেকে এই প্রশ্ন আসে। সুতরাং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেন। বিএনপি যেদিন মানে রাজনীতি করবে, সংসদে থাকবে, বিরোধী দল হিসেবে বা সরকারি দল হিসেবে, প্রতিপক্ষ হিসেবে যদি শক্তিশালী থাকে, তখন এসব প্রশ্ন হয়। এখন হবে না তেমন কোনো প্রশ্ন, এখন জেনারেল প্রশ্নগুলি হবে। আর টেলিভিশন কয়েকটা বন্ধের কথা বলছেন, আমি বলবো যে 21 টিভি কিন্তু বিএনপি বন্ধ করেছিল, তখন কিন্তু টেলিভিশনে ছিল 4-5টা। যদি পার্সেন্টেজ হিসাব করেন, 21 টেলিভিশন বন্ধ করা, যেটা সারা দেশে দেখা যেত। 21 টিভি বোধহয় কোর্ট অর্ডারে বন্ধ হয়েছে, বিএনপি বন্ধ করে নাই। আহারে, তো আপনি কেন কোর্ট হইলে আর সরকার নাই, তাই তো? এই ফর্মুলাতে যাচ্ছেন নাকি এখন? আপনার কি ধারণা কোর্টের অর্ডারটা তৎকালীন সরকারের ইনফ্লুয়েন্স ছাড়া এই অর্ডার হইতে পারে? আপনার কি মনে আছে যে এই অর্ডারটা কত দ্রুততায় কিভাবে পৌঁছায় এই 21 টিভির বন্ধ হওয়া নিশ্চিত করা হয়েছিল? তো আমি এটা বলি না। এটাকে আপনি ধারাবাহিকভাবে মনে করেন যে সব সময় কোর্টের বড় বড় অর্ডারগুলি আসলে সরকার ইনফ্লুয়েন্স করে, মানে এই সরকার আমলে যত কটা সিদ্ধান্ত হয়েছে। আমি আবারও বলছি যে আমাদের কোর্টের উপরে রাজনৈতিক এবং আর্থিক, মানে অর্থ যাদের বেশি, অর্থশালীদের প্রভাব আছে। এই প্রভাব এর চেয়ে বেশি বিস্তারিত এখন বলবো না, কিন্তু আলাদা অনুষ্ঠান হলে কথা বলতে পারবো। এখন আমরা আসি
যে আপনার প্রশ্নটা দেন কিছু শুধু ইঙ্গিতটা দেন, তাইলে আমি বলতে পারবো মনে হয়। আমার প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী তো স্বজনের সংজ্ঞা পাল্টাই দিলেন সংবাদ ও সম্মেলনে, আচ্ছা, যেহেতু স্বজনের তিনি সংজ্ঞাটা কন্ট্রোল করতে পারলেন এটা না। কিন্তু জি জি, এখন দেখেন এখানে কিন্তু ইস্যুগুলি বুঝতে হবে। তার সামনে ইস্যুগুলি আসলো যে এটা কিন্তু কনস্টিটিউশনালি এই বাধা দেওয়া সম্ভব না। আপনি একটা মানুষ নির্বাচন করবে, আপনি কোন অধিকারে পাবলিকলি এটা বলবেন? উনি শেষ পর্যন্ত উনার ফান্ডামেন্টাল যে ডেফিনিশন অফ ফ্যামিলি ওটাতে এসছেন। আপনার যদি মনে থাকে কি গান্ধী পরিবারের উপর হয় নাই? না। ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী বিশ্রীভাবে হয়েছে তো। তাদেরকে কিন্তু হত্যা করা হয় নাই। বেশা রুমিন ফারহানা, এইরকম শেখ কোনো আইন হাসিনার কি উপর আছে আমি জানি আক্রমণটা না, আছে রিপিটেড, কিনা। শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড, 15 না। আগস্টের পরে 21 আগস্ট, না, 21 না। আগস্টের পরে উপমহাদেশে কোটালীপাড়া পরে অনেকগুলো আর কি। যাই হোক, আমি না, আপনাকে না, প্রশ্নটা করি। রুমিন ফারহানার একটু জানা দরকার যে খুব ইন্টারেস্টিংলি ইন্দিরা পরিবারের সকলের ব্যাপারে একই একই রকম রকম একটা আইন আছে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল। আচ্ছা আমি জানতাম না। ঠিক আছে। না না, আছে ছিল আছে এবং আছে, আছে। এবং এটা তারা তারা অবশ্যই তারা আছে। তারা দিল্লিতে এই বাসাটাতেই থাকবেন, তাদেরকে আসলে মানে ভারতের সবচেয়ে এলিট ফোর্স পাহারা দিবে, সেরকম আছে, আমি নিজে দেখে আসি। আর মিয়ানমারে গ্যাস নিয়ে মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া ট্রাইপেট্রিয়েট একটা কথা হচ্ছিল, সেই কথার মধ্যে কথা ছিল যে ভারত আসলে পাইপলাইন দিয়ে মিয়ানমার থেকে গ্যাস নিবে এবং বাংলাদেশকে সেই গ্যাসের একটা অংশ দিবে, এবং বাংলাদেশ যেহেতু সাংঘাতিক এনার্জি হাঙ্গরি একটা দেশ, বাংলাদেশের এটা একটা কাজে লাগবে, এটা নিয়ে একটা কথা ছিল। প্রথম দিকে এই আলোচনাটা খুব ভালোভাবে এগোলো বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয়তায়, মানে আরো ভালো করে বললে যে বেগম খালেদা জিয়ার নিষ্ক্রিয়তার ফলে এইটি হাতছাড়া হয়, এবং 2013 সালে এটি পুরোপুরি প্রথমে ভারত, এখন পুরো চীনের ইয়েতে চলে যায়। আমরা কিন্তু বেশিরভাগ সময়ই বিএনপিকে ক্ষমতায় পরিচালনা করতে গিয়ে এইসব সুদূর প্রসারী পরিকল্পনাগুলির ক্ষেত্রে সাবমেরিন কেবল লাইন আরেকটা নিষ্ক্রিয়তার পরিচয় দিতে দেখেছি। আপনি কি কোনো মন্তব্য করবেন? মানে আমি এটি নিয়ে আজকে আবার একটু পিছনে ফিরে দেখছিলাম, এবং আমি দেখছিলাম যে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো ডিল ছিল আসলে 2004-05 সালের দিকে। আমার এই ডিলটির ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। প্রধানমন্ত্রী যেটুকু বলেছেন ওটুকুই আমি শুনেছি। তবে আমার একটি প্রশ্ন আছে। আপনি নিশ্চয়ই জানেন যে নেপাল জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে, এরকম একটি কথা আলোচনা হয়েছে। এবং এখানে যেহেতু নেপাল মানে সরাসরি বাংলাদেশের সাথে কোনো বর্ডার শেয়ার করে না, ভারতের উপর দিয়ে সেটি আসতে হবে। ভারত কিন্তু কোনো রকম কোনো পারমিশন দেয় নাই। সুতরাং ভারতের, শুধু একটা উদাহরণ আমি দিলাম, বিদ্যুতের প্রশ্ন যেহেতু উঠছে, গ্যাসের প্রশ্ন যেহেতু উঠছে, সেই কথা। এবং দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটা আমি সংসদেও করেছি, যে আমাদের বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী প্রতি বছর 4 বার করে বাড়বে, আগামী 3 বছরের মধ্যে কোন রকম কোনো ভর্তুকি আর দিবে না, আইএমএফ এর শর্ত অনুযায়ী এটি মানা হবে। আমার প্রশ্নটি ছিল, যেটি সংসদেও বারংবার আমি করেছিলাম, আজকে আপনার মাধ্যমে আমি আবারও তুলে যাচ্ছি, সেটি হচ্ছে যে তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেগুলোকে বসিয়ে বসিয়ে বিনা দরপত্রে টেন্ডার করে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, সেই বোঝা মানুষের ঘাড়ে চাপানো, এবং এমন একটি সময় যখন মূল্যস্ফীতি নিয়ে মানুষের নাভিশ্বাস, এই বিষয়গুলো যদি সরকার ক্লিয়ার করতেন, 18 বছর 20 বছর 25 বছর আগে বিএনপি কি করেছে, কোথা থেকে গ্যাস আনতে দেয়নি, সেগুলো পরিষ্কার করার চেয়ে গত 20 বছর ধরে, 15 বছর ধরে তারা ক্ষমতায় আছে, এবং তারা যেই যেই জায়গাগুলোতে মেজারেবলি ফেল করেছে, যেই যেই জায়গাগুলোতে অলিগার্কের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়ার জন্য, ফর এক্সাম্পল বাংলাদেশ এখন বিলিয়নিয়ার উৎপাদন করে, এবং ফোর্বস পত্রিকায় সেই বিলিয়নিয়ারের ছবি ছাপা হয়। আমরা এখন এতই উন্নত জাতি, কারণ 50 বিলিয়ন ডলার একটা খাত থেকে এক্সপোর্টও করে বেরসা ফারানা, 50 বিলিয়ন ডলার একটা খাত থেকে এক্সপোর্টও করে। নো ডাউট, নো ডাউট। 50 বিলিয়ন ডলার একটা খাত থেকে এক্সপোর্ট যে দেশে হয়, সেই দেশে বিলিয়নের আরো কয়েকজন থাকার কথা। হ্যাঁ, সেটা বানাতে গিয়ে আমাদের বৈষম্য যখন 0.49 এ গিয়ে থাকে, তীব্র বৈষম্য হয়, সেই জায়গাগুলোতে যদি ফোকাস করতেন এবং একটা সুষম উন্নয়ন নিশ্চিত করতেন, তাহলে ভালো হতো। ওকে, আমি নাইম ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, মানে আমাদের আর সময় নেই, আসলে দুইজনের কাছে আমি প্রশ্নটা করতে চাই। নাইম ভাই, প্রশ্নটা কমন, এটি আসলে বেরসা ফারানা দিয়ে শুরু হোক, আপনাকে দিয়ে শেষ হোক। সেটি হচ্ছে যে দেশের পুলিশকে উনি নির্দেশ দিবেন বা পরামর্শ দিবেন, উনি একটা ইন বিটুইন টাইপের কথা বলেছেন আজকে বেশ কয়েকবার উনার প্রেস কনফারেন্স আমি শুনছিলাম, যাতে আমার কাছে মনে হয়েছে যে এটা উনার ইচ্ছা, আবার উনি এক ধরনের মানে ঠাট্টাও করছেন, এরকম মনে হচ্ছে যে বাংলাদেশের পুলিশ যেন আমেরিকার পুলিশের মতো হয়, সেইটা উনি চাইবেন। এতে আমরা সমর্থন করব কিনা, কে কি মনে করে, সেটা উনি জানতে চাইছেন। আমি প্রথমে বেরসা ফারানার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশের পুলিশ যদি আসলে আমেরিকার পুলিশদের মতো হয়, তিনি বাংলাদেশের পুলিশকে তিনি বলেছেন যে সহনশীল হওয়ার নির্দেশ দিয়েছিলেন, যেইটার ফল হিসাবে তার পুলিশকে মৃত্যুবরণ করতে হয়েছে ইত্যাদি ইত্যাদি। তিনি আমেরিকার পুলিশের মতো বাংলাদেশ পুলিশ চান, এটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনবো। বেরসা ফারানা, আমি জানি যে আপনি চাইলে একদম সময়ের মধ্যে থাকতে পারেন, আপনি যদি 100 সেকেন্ড বলেন। আমি 100 সেকেন্ডে বলছি।
পা ভেঙে দেয়া, বিভৎসভাবে পিটুনি, গায়ের চামড়া তুলে ফেলা, এই জিনিসগুলো হবে না। বাংলাদেশের পুলিশ যদি আমেরিকার মতন হয় তাহলে মানে ২-১ দিনের ব্যবধানে ২৭,০০০ নেতাকর্মী, বিরোধী দলের ২৭,০০০ নেতাকর্মীকে মানে কোন রকম কোনো বাজবিচার ছাড়া ইয়েতে ঢুকানো হবে না, গারদে ঢুকানো হবে না। বাংলাদেশের পুলিশ যদি আমেরিকার মতন হয় তাহলে Fantastic. এট লিস্ট আমাদের বিরোধী দলের নেতাকর্মীগুলা মিথ্যা মামলায়, ওই যে বলে না যে এজাহারে ১০০টা অজ্ঞাতনামা, এরকম ১০০টা অজ্ঞাতনামার মধ্যে আমার আমাদের মনে হয় যে নেতাকর্মীরা ঘুরপাক খাবে না। আমার মনে এবং হয় যে লাস্ট একটা উদাহরণ, আমি যেই জায়গায় উপস্থিত ছিলাম না সেই জায়গায় পিটায় মারার মামলা আমার নামে আছে, এরকম মামলা আমি ইউ খাবো হ্যাভ না। রেজড ইউর পয়েন্টস। আমি মনে হয় যে নাইম ভাইয়ের কাছে আসি। নাইম ভাই আপনার জন্য আপনি ১০ সেকেন্ড কম বললেন, ৯০ সেকেন্ড।